প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা তারা টিভির এই প্রোগ্রাম ইন্দো বাংলা ডায়ালগ দেখছেন, আপনাদের সবাইকে এই প্রোগ্রাম দেখার জন্য স্বাগতম। আমাদের আজকের বিষয় সারা বিশ্বের খুব আলোচিত বিষয়, প্রিন্ট মিডিয়া and its impact on society। এই প্রিন্ট মিডিয়া এবং সমাজের উপর তার যে বিশাল সমাজ, রাজনীতি, রাষ্ট্রের উপর তার যে বিশাল ছাপ, একটা বিশাল চাপ, তার উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত মুখ মিস্টার মানস ঘোষ। তিনি বর্তমানে স্টেটসম্যানের এডিটর। মানসবাবুর সুবিধা হলো উনি ভারতকে যেমন চিনেন, তিনি বাংলাদেশকেও অত্যন্ত কাছে থেকে দেখেছেন এবং দীর্ঘদিন। আপনাকে এই প্রোগ্রামে আসার জন্য স্বাগত। ধন্যবাদ। আমার ডান পাশে আছেন জিল্লুর রহমান। জিল্লুর রহমান, আমি ঠিক বলতে পারবো না বিশ্বের কথা, তবে নিশ্চিত করে বলতে পারি সাউথ এশিয়াতে কোনো একটি প্রোগ্রাম এক নাগারে প্রতিদিন 8 বছর চালানো, এটা চারটিখানি কথা নয়, বিশাল ব্যাপার। জিল্লুর রহমান বাংলাদেশে চ্যানেল আইতে তৃতীয় মাত্রা বলে যে অনুষ্ঠান করছেন, সে অনুষ্ঠানটি বোধহয় 8 বছরে অতিক্রম করছে না, 8 বছর চলছে সেই প্রোগ্রামটি তিনি করছেন। তিনি জীবনে যাত্রা শুরু করেছিলেন এগেইন প্রিন্ট মিডিয়ায়, দায়িত্ব পালন করেছেন ভোরের কাগজ, আজকের কাগজে, দাঁড় করিয়েছেন পত্রিকাগুলো। এখনও তিনি প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত আছেন এবং একই সাথে অত্যন্ত লোকধন্য এই প্রোগ্রাম যেটা বলছিলাম তৃতীয় মাত্রা, তা পরিচালনা করেন। তিনি ঢাকা থেকে এসেছেন আমাদের সাথে আলোচনা করার জন্য। জিল্লুর, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমি যে বিষয়টা বলবো আপনাকে দিয়ে শুরু করি দাদা, সেটা হলো যে টু কনসলিডেট ডেমোক্রেসি, টু স্ট্রেংথেন ডেমোক্রেসি, নানা আলোচনা হয়, নানা ইয়ার্ডস্টিক বলা হয়। বলা হচ্ছে যে এটি দরকার, ওটি দরকার, গণতন্ত্রের এটা রক্ষা কবচ। আমি এগুলোর পাশাপাশি মনে করি একটা শক্তিশালী নির্মোহ প্রিন্ট মিডিয়া গণতন্ত্রের সবচেয়ে বড় রক্ষা কবচ। এবং আমার মনে হয় গণতন্ত্রের রক্ষা কবচের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটাও অন্তর্ভুক্ত হওয়া উচিত যে একটা শক্তিশালী প্রিন্ট মিডিয়া ছাড়া আপনি সেই দেশের ডেমোক্রেসিকে কখনোই শানিত রাখতে পারবেন না। আমার প্রশ্নটা হলো যে এই যখন বিবেচনা বোধটি, সেই বিবেচনা বোধ থেকে সারা বিশ্বে ইলেকট্রনিক মিডিয়ার যতই প্রভাব বিস্তার করুক, কিন্তু এখনও দেখা যাচ্ছে যে উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে, উন্নত দেশগুলোতে সর্বত্রই প্রিন্ট মিডিয়ার একটা প্রচণ্ড প্রভাব এখনো বর্তমান এবং থেকে যাবে। ভারতের ক্ষেত্রে এটা বোধহয় প্রিন্ট মিডিয়াটা $3 বিলিয়ন ব্যবসা, এটা বিশাল ব্যাপার। এবং প্রতিদিন বোধহয় ভারতে 2 মিলিয়ন পত্রপত্রিকা বেরোয়। এবং রোজকে রোজ আপনার পাঠক সংখ্যাও বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিষয়টি নিয়ে এই যে গণতান্ত্রিক ব্যবস্থার রক্ষা কবচ হিসেবে প্রিন্ট মিডিয়ার অবস্থান, এই বিষয়টাতে যদি একটু আলোকপাত করেন, এবং আলোকপাতে মানে পাঠকের তরফ থেকে বলুন, দর্শকদের তরফ থেকে বলুন, আমার জিজ্ঞাসা হলো উপমহাদেশের প্রিন্ট মিডিয়া এই ভূমিকাটি কতটুকু পালন করছে। ইতিবাচক দিকটা যেমন আছে তার সাথে কিন্তু সাথে সাথে নেতিবাচক, এবং এটা তো ঠিক যে
নানান সময়ে ভারতের যে মিডিয়া সে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, কি সে এমার্জেন্সি সময় হোক, জরুরি অবস্থার সময় হোক, তার পরবর্তীকালে হোক। অতি সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম সিঙ্গুর নিয়ে যা হয়েছে, মিডিয়া ওয়াজ অ্যাবসলিউটলি মানে ভার্টিক্যালি ডিভাইডেড, মাঝখান থেকে ভাগ হয়ে গিয়েছিল। কিন্তু যেসব কাগজ মানে যুক্তি দিয়ে, কারণ দেখিয়ে জমি অধিগ্রহণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের গ্রহণযোগ্যতার কিন্তু অন্য কাগজ যারা বিরোধিতা করেছিল তার চেয়ে বেশি। তো এখানে আমরা অবস্থান নিয়েছি, তার একটা কারণ আছে। আমাদের হাউসের একটা ট্র্যাডিশন আছে, আমরা 140 বছরের পুরনো স্টেটসম্যান হাউস। তো শ্রীমতী গান্ধীও একই করেছিলেন জরুরি অবস্থার সময়, কারণ আমরা জরুরি অবস্থার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম। এবং তখন কোনো দল, কিছু কিছু দল আছে, জয়প্রকাশ নারায়ণ মানে মানে এবং তারা সোচ্চার হয়েছিলেন। কিন্তু কথা হচ্ছে যে আমরা যেভাবে অবস্থান নিয়েছিলাম, আমরা এবং ইন্ডিয়ান এক্সপ্রেস, এই দুটো কাগজ ছাড়া আর কেউ সাহস করে শ্রীমতী গান্ধীকে মানে বলেনি যে আপনি যা করছেন একবারে অন্যায় করছেন, ঘোরতর অন্যায়, গণতন্ত্রকে হত্যা করছেন। তো তার মাসুল আমরা দিয়েছি। সব বিজ্ঞাপন আমাদের বন্ধ করে দিয়েছিলেন, সরকারি বিজ্ঞাপন এবং সরকারি ঘাসা যার যেসব বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হাউস আছে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের এটা একটা ইতিবাচক দিক আছে, আবার একটা নেতিবাচকও দিক আছে। আরও যেটা খুব চিন্তার কারণ, আজকে ভারতে বড় বড় কিছু কাগজ আছে, তারা মানে খবরের যেসব কলম আছে সেগুলোকে তারা বিক্রি করছে পেড নিউজ বলে, যেটা কি খুবই 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 চিন্তার কারণ। পেড নিউজ বলে তারা, এবং সেটা আপনি বুঝতে পারবেন না যে এটা সত্যিকারের খবর না এটা পেড নিউজ, আপনি বুঝতে পারেন না। কিন্তু এমন সুন্দর মোড়কে ওটাকে প্রেজেন্ট করা হচ্ছে যে ইট উইল সিম যে এটা হ্যাঁ সত্যিকারের খবর, কিন্তু আসলে না। এটা কোনো পলিটিশিয়ানের হয়ে মানে কেউ একটা বক্তব্য রাখছে, খুব নামি দামি জার্নালিস্ট। আর তারপর তো এই আপনি সম্প্রতি রাদিয়া টেপস আমাদের এখানে যেটা হলো, তাতে তো দেখছেন যে সব নামি দামি যারা জার্নালিস্ট আছে, প্রিন্ট অ্যাজ ওয়েল অ্যাজ টেলিভিশন, তাদের ভূমিকা খুবই নক্কারজনক, খুবই নক্কারজনক। তো এই যে পেড নিউজের যে সিনড্রোমটা, যেটা এখন বড় বড় কাগজকে মানে মানে রীতিমতো মানে তারা এটাকে ইউজ করছে অ্যাজ আ সোর্স অফ আর্নিং, হ্যাঁ, মানে রেভিনিউ। মানে একটা ধরুন 2 কলম ছোট ডাবল কলমের একটা খবর দিল কাউকে, খুব তো করে তোল্লা দিয়ে, সেটা হয়তো দাম তার কাছ থেকে তুলে নিল 10 লাখ টাকা। ডিপেন্ড করে যে কোন কোয়ালিটি কাগজ, যার অল ইন্ডিয়া সার্কুলেশন আছে, 10-12টা জায়গা থেকে বেরোয়, 15টা জায়গা থেকে, তারা সে 10 লাখ টাকা তুলে নিল। তো এইভাবে আপনি বুঝতে পারছেন না যে এটা জেনুইন নিউজ না এটা পেড নিউজ, কিন্তু মানে রিডার, পাঠক ইজ বিং টেকেন ফর এ রাইড, তাকে বোকা বানানো হচ্ছে। তো এটা এই নেতিবাচক দিকটা কিন্তু আমাদের এখন সবচেয়ে, আমাদের যে বিশ্বাসযোগ্যতা, ভারতীয় মিডিয়ার যে বিশ্বাসযোগ্যতা, সেটাকে কিন্তু বিরাটভাবে ধাক্কা দিয়েছে। এবং এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। প্রেস কাউন্সিল এটা নিয়ে প্রচুর কমপ্লেন পেয়েছেন, প্রচুর, এত পেয়েছেন যে বর্তমান প্রেস কাউন্সিলের চেয়ারম্যান তিনি তো সেদিনকে এসে আমাদের বলেই গেলেন যে এটাকে কীভাবে প্রবলেমটাকে, কারণ আমরা বুঝতে পারছি না কোনটা পেড নিউজ কোনটা জেনুইন নিউজ। তো খুব চিন্তার কারণ। এবং যেটা হচ্ছে যে সব বড় বড় বিজনেস হাউস, মানে নিউজ পেপার হাউস, তারা এই কাণ্ডটা ঘটাচ্ছে। আপনি প্রশ্নটাও শুনে রাখুন। 40-45 বছর প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত থাকা একজন লোক তার নিজস্ব জগৎ সম্পর্কে যে উক্তি উনি করলেন, যে শুরু যখন করেছিলাম আমার পুঁজি ছিল একটা, আমি দরিদ্র হতে পারি কিন্তু আমার বিশ্বাসযোগ্যতা ছিল, আমার মান ছিল, সম্মান ছিল যে আমি বিকিয়ে যাব না। আমি বিকিয়ে গেছে। ওই স্টিফেনের কথা বলছিলেন, স্টিফেন সাহেবের কমেন্ট আমি শুনেছি। ইনাদের একসময় কমেন্ট ছিল যখন ব্রিটিশরা তাকে স্বজাতির বিরুদ্ধে জাতিদ্রোহী লোক বলেছে, তখন স্টিফেন সাহেব বলেছে আই সার্ভ ম্যানকাইন্ড,
আমি মানুষকে সেবা করি, অন্য কাউকে না, আমি জাতিরও উপরে, আই সার্ভ ম্যানকাইন্ড। এই যে দ্রুত বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, এটার ক্ষতিটা হলো এই প্রিন্ট মিডিয়া কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর হাতে একটা বিরাট রক্ষা কবচ। এটা যখন বিশ্বাসযোগ্যতা হারাবে, কিন্তু আপনি মনে করছেন আপনি ক্ষতিগ্রস্ত হলেন, তা না, লক্ষ কোটি দরিদ্র মানুষ তার রক্ষা কবচটা হারিয়ে ফেলবে। দ্বিতীয় যেটা আসছে সেটা হলো এই পেইড নিউজ, এগুলো ধরা খুব মুশকিল, কিন্তু এই পেইড নিউজগুলো যেটা করছে সেটা হলো যে এই পেইড নিউজ এবং টাকা দেওয়ার প্রক্রিয়া, মাথা কিনে নেওয়ার প্রক্রিয়া, এটা সমাজকে কিভাবে দূষিত করতে পারে সেটা একটা সাংঘাতিক ভাবনার বিষয়। তো সুরক্ষার প্রশ্নে আপনাদের লড়াই, উনি যেমন উদাহরণ দিচ্ছিলেন সিঙ্গুরের, নন্দীগ্রামের, এবং এটা লক্ষ্য করুন পত্রপত্রিকাই একটা মাস অপিনিয়ন গড়ে তুলেছে যেখানে সরকার বাধ্য হয়েছে সরে যেতে। সো বাংলাদেশের আঙ্গিকে ফোর্থ স্টেটের লড়াইটা যদি একটু ভালোভাবে আপনি ব্যাখ্যা করেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যদি আমরা দেখি যে বিগত সরকারের সময় যেসব কর্মকাণ্ড হয়েছে, সেখানে আপনি জঙ্গি তৎপরতার কথা বলেন, সেই সময়কার দুর্নীতির কথা বলেন, সন্ত্রাসের কথা বলেন, গণমাধ্যম কিন্তু ছাড় দেয়নি। তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরের অনির্বাচিত শাসনের সময় বলেন, অন্য অনেকেই রাজনীতিকরা কেউ কম্প্রোমাইজ করবার চেষ্টা করেছেন, সংবাদপত্র কিন্তু ছাড় দেয়নি। আবার বর্তমান সরকারের সময় যদি বলেন, যেখানে দুর্নীতি, যেখানে সন্ত্রাস যেটুকুই হয়েছে কম বেশি, সেগুলো কিন্তু সংবাদপত্র কখনোই ছাড় দিচ্ছে না। এবং কোনো জায়গায় যদি লক্ষ্য করি আমরা, যে অনির্বাচিত সরকারের সময় যাদের সমালোচনা রাজনীতিকরা করেছেন বা বর্তমান সরকারের ব্যক্তিবর্গ করেছেন, তাদের ব্যাপারে হয়তো সরকার নিশ্চুপ, সরকারের কর্তা ব্যক্তিরা নিশ্চুপ, কিন্তু সংবাদ মাধ্যম কিন্তু বা সংবাদপত্র কিন্তু প্রতিনিয়তই সেগুলো নিয়ে কথা বলছে। আমাদের পরিবেশ নিয়ে সংবাদপত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অর্থনীতি নিয়ে। আজকে বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রামের যে পুঁজিবাজারের দরপতন, সেটি এবং তার কারণ, সেগুলো অনুসন্ধান করবার কিন্তু চেষ্টা হচ্ছে। কাজে আমি মনে করি যে সংবাদপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং বিভিন্ন গণতন্ত্রের ভিত্তিভূমি হিসেবে যেসব প্রতিষ্ঠান কাজ করে, সেই সব প্রতিষ্ঠান গড়বার জন্যে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ সংবাদপত্রগুলো কথা বলে আসছে এবং এর গুরুত্ব তুলে ধরেছে, এবং সরকারগুলো কিন্তু বাধ্য হয়েছে। আজকে বাংলাদেশে তথ্য অধিকার আইন হয়েছে, আজকে বর্তমান সরকারি তথ্য কমিশন করতে বাধ্য হয়েছে, মানবাধিকার কমিশন হয়েছে, এবং এই মানবাধিকার কমিশন যেটি হয়েছে আমরা লক্ষ্য করছি যে সেখানে তার যে চেয়ারম্যান আছেন তারা প্রতিনিয়তই বর্তমান সরকারের, আগের সরকারের বা বিভিন্ন সময় যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তারা কিন্তু আর সরকারের দিকে তাকাচ্ছে না, তার স্বাধীন সত্তা নিয়ে, স্বাধীন অবস্থান নিয়ে কিন্তু কথা বলতে পারছেন। এবং আমি মনে করি যে এই সব জায়গায় সংবাদপত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিছু কিছু নেতিবাচক জায়গা অবশ্যই আছে। জিল্লুর সাহেবের কথা আপনারা শুনলেন, বাট বাংলাদেশের আরও কিছু চিত্র হয়তো আমরা আলোচনা করতে পারি, এবং সেখানের সাথে অভিজ্ঞতার দিক থেকে মানসবাবু বলবেন যে ব্যাপারগুলো কোথায় যাচ্ছে এবং কোথায় একটা ব্রেক কষা দরকার, একটা জ্যোতি টানা দরকার। আপনারা সবাই আমাদের সাথে থাকুন।